গুড মর্নিং এভরিওয়ান। এখন মর্নিং সেরকম হয়নি, চারিদিকে এখনও ঘুরঘুরটি অন্ধকার। এখন ঘড়িতে বাজে পুরো 4টে। আমি 4টের সময় ঘুম থেকে উঠলাম, সারা রাত ধরে বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি হচ্ছে। আলোর ছিটে ফোটা একদমই নেই, মানে পুরো একদম বৃষ্টি পড়ছে আর চারিদিকটা পুরো ঘুরঘুরটি অন্ধকার। যেমন ন্যাচারালি উঠি তো সেরকমভাবে উঠেছি, কিন্তু এই যে এত বৃষ্টি হচ্ছে তার সাথে সাথে বিদ্যুৎ চমকাচ্ছে। ভাবছি অস্মিকে আজকে স্কুলে পাঠাবো কি পাঠাবো না, মানে এই নিয়েই আমি 2-3 মিনিট ধরে দাঁড়িয়ে রয়েছি এরকম ওয়েদার দেখে। আর এখন যে উঠেছি, উঠে আমি বাড়ির বাসি যে সমস্ত কাজকর্মগুলো আছে ওঠানেতে নেমে, তো সেইগুলোও আমি করতে পারবো না, কারণ বৃষ্টি পড়ছে খুব, নিচে নামা যাবে না। আমি এখন কি করব বুঝতে পারছি না, অস্মিকে স্কুলে পাঠাবো না পাঠাবো না। যদি অস্মির স্কুলটা একটু কাছে হতো তাহলে কোনো চিন্তা থাকতো না, পাঠিয়ে দিতাম। কিন্তু যেহেতু অনেকটা দূর স্কুল যেতে হবে, আর এতটুকু ছোট বাচ্চা বৃষ্টিতে যদি ভেজে তাহলে তো আর দেখতে হবে না, শরীর খারাপ তো হবেই। তো কী করব কিছুই বুঝতে পারছি না, মানে পুরো কনফিউশন। চলো দেখি 5টা 5:30 পর্যন্ত, যদি দেখছি বিদ্যুৎ চমকাচ্ছে খুব, 5টা 5:30 পর্যন্ত দেখি, যদি দেখি যে বৃষ্টিটা থেমেছে তাহলে হয়তো পাঠাবো, নাহলে কিন্তু আমি আর অস্মিকে আজকে স্কুল পাঠাবো না। এত রিস্ক নিয়ে লাভ নেই, আগে জীবনে বাঁচতে হবে, তারপর তো পড়াশোনা। এখনও এত ভোরে উঠেও আমার লাভ নেই, এখন আমি উঠবো না। একবার গিয়ে আবার গিয়ে শুয়ে পড়ি, 5টা 5:30টার দিকে দেখছি কি হয় না হয়, মানে বৃষ্টিটা থামুক মেনলি, কারণ এখন তো উঠে পড়েছি, এখন তো আমি আর শোবো না। দেখি কি করি, আবার 5টা 5:30টার দিকে উঠলেও বাড়ির কাজকর্মগুলো সারতেও লেট হয়ে যাবে। এই বৃষ্টিটা না মহা কনফিউশনে, মহা ঝামেলায় আমাকে আজকে ফেলে দিয়েছে। চলো যা হবে সবটাই তোমরা দেখতে পাবে। আজকের ভিডিওটা এখান থেকেই শেয়ার করছি, আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, চোখ মুখ ধুলাম, সেদিন আমার কথাও জড়িয়ে যাচ্ছে। যাই দেখি কি হয়, দেখি। খুব বৃষ্টি পড়ছে, মানে সেই গতকাল থেকে যে বৃষ্টি আরম্ভ হয়েছে, বৃষ্টি ছাড়ার তো কোনো নামগন্ধ নেই, বরঞ্চ বাড়ছে। চারিদিকে ঘুরঘুরটি অন্ধকার। অন্যান্য দিনগুলো গতকালকেও যখন উঠেছিলাম তখন তবুও মানে নিচেটা অন্ধকার ছিল, ঠিক আছে, এই আকাশটা তবুও একটু একটু পরিষ্কার হয়েছিল, কিন্তু আজকে দেখো পুরো অন্ধকার। কী যে করি আমি, মেয়েটাকে স্কুল পাঠাবো না পাঠাবো না। এখন ঘড়িতে বাজে ওই ভোর 5:30 মতো। দেখলাম বৃষ্টিটা বেশ অনেকটাই কমে গেছে, তবে এখনও পর্যন্ত বৃষ্টি পড়ছে ওই ঝিরিঝিরি মতো। তো ভাবলাম যে ওই ঝিরিঝিরি মতো বৃষ্টি, এখন এই বৃষ্টি থামতে এখন অনেকটা সময় লাগবে, তাই আমার কাজকর্মগুলো আমাকে শুরু করেই দিতে হবে। আর ভাবলাম যেহেতু বৃষ্টিটা এখন একটুখানি কমতে শুরু করেছে, তো বেলার পর বৃষ্টিটা কমেই যাবে। মেয়েটাকে বাড়ির মধ্যে রাখবো, কিন্তু বাড়ির মধ্যে রাখলেও মেয়ে আমার কিছুতেই বাড়িতে থাকবে না, সে বাইরে বেরোবেই। আর এই জল কাদা বৃষ্টির মধ্যে অস্মি যেহেতু ঘরের মধ্যে থাকবে না, আর আমি তাকে কোথায় বা খুঁজে বেড়াবো, কাজগুলোও আমি করতে পারবো না। আর অস্মি যদি যদি আমি ওকে স্কুলে পাঠিয়ে দিই, তাহলে ও স্কুলের মধ্যে থাকবে, বেশ ভালো একটা পরিবেশের মধ্যে থাকবে। তো সেই জন্যই ভাবলাম কি যে না, যেহেতু মেয়ে আমার বাড়িতে থাকবে না, তো সেহেতু স্কুল যাওয়াটাই ভালো, তাই ওকে স্কুলেতেই পাঠাবো। তাই সবার আগে আমার যে সমস্ত টুকটাক কাজগুলো আর কি থাকে, তো সেগুলো প্রথমেতে সেরে দিলাম। দুয়ারে জল গোবর দেওয়া, দুয়ারে জল গোবর দেওয়ার মতো কিছুই ছিল না, দেখতে পাচ্ছ চারিদিকে পুরো জলে ভর্তি, আর যা বৃষ্টি হচ্ছে এই জোয়ারে জল গোবর কোনো কিছুই থাকবে না। তা সত্ত্বেও নিয়ম তো পালন তো করতেই হবে, তাই ওই আর কি ওপরে ওপরে একটু জোয়ারে জল গোবর দিলাম, একটুখানি শাঁখ তো আগেই বাজিয়ে দিয়েছি। তারপর একটুখানি ঠাকুরকে ধূপ দেখিয়ে, গতকাল থেকে যা বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির চোটে সারা রাতই ধরো বৃষ্টি হয়েছে, রাত্রে খাবার খাওয়ার পর আর থালা বাসন কোনো কিছুই ধুতে পারিনি, সেগুলো রান্নাঘরেই এক কোণায় রেখে দিয়েছিলাম। তো সেগুলো আবার সকালবেলাতেই এসে বাইরে বার করে, মানে ওই যে কলতলার ওখানে ভিজিয়ে রেখে দিয়ে এলাম। তারপরে ভাতটা বসিয়ে সেগুলোকে মাজা ধোয়া করতে এলাম। তোমরা অনেকেই আমাকে বলেছো এর আগের দিনে যখন এই সমস্যাটার কথা তোমাদেরকে আমি বলেছিলাম যে এই বর্ষাকালে এই প্রবলেমটা আমার হবে, কারণ এই বৃষ্টিতে ভিজে ভিজে বাইরে এইরকম কলতলায় এসে বাসন মাজা আমার পক্ষে সম্ভব নয় রাত্রের দিকে। তখন তোমরা অনেকেই বলেছিলে যে
তা বেসিন বসিয়ে দিতে। অনেক কিছুই প্ল্যান, অনেক কিছুই চিন্তাভাবনা হচ্ছে। তবে জানো তো আমরা যাযাবর, তোমাদের দাদা ভাই এবং আমি এবং আমার মেয়ে এখন আমাদের সাথে যোগ দিয়েছে। আমরা এই ঘরটার মধ্যে আমাদের রান্নাঘর, মানে আমার রান্না করা যে এই 6-7 বছরের মধ্যে কত জায়গা পাল্টালো। 3টে জায়গা, মানে এইটা নিয়ে আমার 3টে জায়গায় রান্না করা হচ্ছে, মানে যাযাবরই বলা চলে। তাই আবার কখন কি হবে না হবে মানুষের কোনো মানে ঠিক নেই। তো সেই জন্য এখন কোনো কিছু করতেও ভয় লাগে। এই ভার্মিসেলিটা এটা অনেকভাবেই রান্না করে যায়। এর আগের বারেও যখন আমি অশ্মিকে বেশ অনেকদিন আগে রান্না করে দিয়েছিলাম, তোমরা অনেকেই বলেছিলে এটা সিমুই এইভাবে রান্না করে না, কিন্তু অনেকে আবার বলেছিলে যে এইভাবেও রান্না করা যায়। তো আমি একটুখানি কনফিউশনে পড়ে গিয়েছিলাম, একটু গুগল সার্চ করেছিলাম, একটু ইউটিউব সার্চ করেছিলাম। তো দেখার পর দেখলাম যে না, এইভাবেও রান্না করা যায় চাউমিনের মতো। তো আমিও সেইভাবেই আর কি, আবার যেভাবে আর কি রান্না করি তো সেভাবেই মেয়েকে টিফিনে এটাই বানিয়ে দেবো। যেহেতু উঠতে অনেকটা লেট হয়েছে, উঠতে মানে কাজকর্ম শুরু করতে অনেকটা লেট হয়েছে, তাই ঘরের কোনো কিছু কাজে আমি এখনও পর্যন্ত করে উঠতে পারিনি। সবার প্রথম আমি এই রান্নাগুলোই আমাকে কমপ্লিট করতে হবে। তবে মেয়ের চাউমিনে আজকে না আমি এক ফোঁটাও হলুদ দিইনি, একটু সাদা সাদা মতোই চাউমিনটা করেছিলাম, কিন্তু সাদা আর হয়নি। লোহার কড়াইয়ে করার পর দেখো একটুখানি অফ হোয়াইট কালার চলে এসেছিলো। এই প্রথম এইরকমভাবে চাউমিন করলাম। অশ্মি আমাকে সবসময়তেই বলে, মা আমার জন্য না সাদা সাদা চাউমিন বানিয়ে দেবে। আসলে কেউ হয়তো স্কুলে টিফিনে এইভাবে নিয়ে যায় হলুদ না দিয়ে, তো সেটা দেখে ওর খেতে ইচ্ছে করেছে, তাই ভাবলাম মেয়ের আবদারটাই আজকে রাখি। তবে জানো আজকে এমন একটা অদ্ভুত ব্যাপার, সেটা হচ্ছে আমার মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি। সেই জন্যই আমি এত মানে দেরি করে কাজকর্ম শুরু করলেও সুস্থভাবে সমস্ত কিছু কাজকর্ম করতে পারছি। আমার ওই ছোট্ট হাঁড়িটা গতকালকে তোমাদেরকে দেখিয়েছিলাম, সেটা তোমরা এত পছন্দ করেছো, এত তোমাদের ভালো লেগেছে। যাই হোক, আমার ভালো লাগার সাথে তোমাদেরও অনেকের ভালো লাগা মিলে যায়, যেটা দেখে আমার ভীষণ ভালো লাগে। এই যে মহারানীকে এবার ঘুম থেকে তুলতেই হবে। এখন ঘড়িতে বাজছে 7টা 10। আমার মহারানী ভোরবেলায় উঠেছিল, যেমনভাবে ওঠে 4টে সাড়ে 4টের দিকেই, মানে আমি ঘুম থেকে জাস্ট উঠেছি তার কিছুক্ষণ পরে কিন্তু মা মা করে হাঁক দিচ্ছিল। উঠে গিয়ে দেখি যে উঠে পড়েছে। তারপর তাকে আমি আবার ঘুম পাড়িয়ে দিয়েছি। বাইরে দেখালাম, দেখো অন্ধকার পুরো, বৃষ্টি পড়ছে, তুমি ঘুমাও। তো আবার অনেকক্ষণ পর আর কি মানে এদিক ওদিক করে করে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তাই আর কি মানে সেকেন্ড টাইম ঘুম হচ্ছে আর কি, সেকেন্ড টিপ, তো সেই জন্য আর কি একটুখানি লেট হয়ে গেল। ভালোই হয়েছে আজকের জন্য, জানো তো আমার নাহলে আবার এই বৃষ্টির মধ্যে বায়না ধরতো এখান যাবো ওখান যাবো। আর যেহেতু একটু লেট করে সব কিছু শুরু হয়েছে, তাই নাহলে আমারও খুব লেট হয়ে যেত, জানো তো। দুষ্টুর দুষ্টুমি দেখো, এত কাদা হয়েছে, সেই কাদার মধ্যে দিয়ে ও হেঁটে হেঁটে যাবে মাটিটার মধ্যে দিয়ে, এই সিঁড়ি দিয়ে সে উঠবে না, ওই সাইড দিয়েই তাকে উঠতে হবে। মানে কি বলি বলো তো, আবার তাকে আমাকে পা ধোয়াতে হবে। তো বাচ্চা নিয়ে কাজ করলে এইগুলো তো এরকম হবেই। তো অস্মিকে আমি খাইয়ে দিয়েছিলাম মাঝখানে, আজকে তেমনও খেতে পারেনি, কিছু করার নেই। ঘুম থেকে উঠেই কেউ কি আর ভাত খেতে পারে, তবু 2-3 খাবল মতো যেটুকু খেয়েছিল তো সেটুকুতেই শান্তি। টিফিনে এই যে চাউমিন, সাদা সাদা চাউমিন ওকে করে দিয়েছিলাম, আর তার সাথে একটু আপেল আর একটুখানি শসা আর কি দিয়েছিলাম। আজকে বিছানাটাও তোলা হয়নি, অস্মি যেহেতু একটু ঘুম থেকে লেট করে উঠেছে, তা বাসি বিছানা রেখে তো আর মেয়েকে স্কুলের জন্য বাইরে বার করতে পারবো না। তাই সেরকম কিছু কাজ করি বা না করি, বিছানাটা একটুখানি আমাকে গুছিয়ে নিতেই হলো। ওই সামান্য চাদরটাকে এদিক ওদিক করে টান টান করে নিয়েছিলাম। এরপরে সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে মেয়েকে রেডি করব। তার আগে গতকাল থেকে আমি আমার যে সমস্ত জামা কাপড়গুলো আমি ওয়াশ করেছিলাম, সেগুলো নিয়ে আমি প্রচণ্ড স্ট্রাগল করেছি আমি গতকালকে। মানে একবার করে রোদে দিচ্ছি, আবার তো সে তো ভিজেই গিয়েছিলো, সব কিছু তুলতে পারিনি, আবার সেগুলোকে নিয়ে এসে এখান ওখান করে মিলেছিলাম। ঠিক এই মুহূর্তটা দেখলাম যে এক ফোঁটা, মানে গত পরশুর পর থেকে এক ফোঁটা বলতে পারো মানে রোদের দেখা দিয়েছে। তাই দৌড়ে দৌড়ে সব কিছু যেটা যেখানে ছিল সবগুলো টেনে নিয়ে গিয়ে ছাদেতে মেলে দিলাম, যে যতটুকু পারি ততটুকু আর কি শুকিয়ে দিই, মানে শুকিয়ে যাক আর কি। তবে আবার একটুখানি মানে ভয়ও কাজ করছিল যে রোদের দেখা তো পেলাম, কিন্তু মেয়েকে তো আমি এক্ষুনি স্কুলে আর কি ছাড়তে যাব স্কুলের উদ্দেশ্যে, তো আবার ভিজে যাবে। তারপর ভাবলাম যা হবে হবে, শোকাবে শোকাবে, ভিজবেই ভিজবে, এমনিতে সব কিছু ভেজাই রয়েছে। তো এই রকম দোনামোনা করেই আর কি মনকে শান্ত করে জামা কাপড়গুলো সব কিছু মেলে দিলাম। এদিকে আমি এখানেতে এসেছি, আর আমার মেয়ে যেন তো ঘুম থেকে উঠেই থাকে না, খেলতে যায়। তো সেই খেলতে যাবে বলে মানে এত কান্নাকাটি করছিল, আমি যেতে দিইনি বলে আমার পিছন পিছন ছাদে কান্না করতে করতে গেছে। আজকে যেহেতু এরকমের বৃষ্টি হচ্ছে, স্কুটি নিয়ে আর যাইনি, টোটোয় বলেছিলাম, তো টোটোয় করেই যাচ্ছি। আর চারিদিকে দেখো এগুলো মাঠ না পুকুর না জমি, কিছু তোমরা বুঝতে পারবে না, মানে এত বৃষ্টি হয়েছে মানে সব ভেসে গেছে। আমাদের চারিপাশে যত পুকুর রয়েছে তার ম্যাক্সিমাম পুকুরই কিন্তু পুরো ভেসে গেছে, জানো তো।
তো যাই হোক, স্কুলে মেয়েকে আমি ছাড়তে যাচ্ছি, কিন্তু আমি আদৌ এখনও পর্যন্ত জানি না যে স্কুল থেকে ফেরার পর আমার জন্য এত বদনাম, এত কিছু আমার জন্য অপেক্ষা করছে। খুব ভালো মনেই মেয়েকে আর কি রেডি করে স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। শুধুই মাথায় চিন্তা হচ্ছে বাড়ির একটা কাজও আমি সেরে আসতে পারিনি, মেয়েকে স্কুলে দিয়ে আসার পর আমাকে বাড়ির কাজগুলো করতে হবে। আবার স্কুলে দেওয়ার পর তো আবারও চিন্তা থাকে যে টোটোয় করে তো যাওয়ার সময় তো কোনো চিন্তা হয় না, কিন্তু ফেরার সময় কিভাবে বাড়ি ফিরবো এইটা নিয়ে না খুব চিন্তা থাকে। কারণ যেহেতু টোটো বলা থাকে না, লাইন টোটো পাবো কি পাবো না, সেই নিয়ে আর কি একটুখানি থাকে চিন্তা। আবার মনে হয় কি তাড়াতাড়ি বাড়িও ফিরতে হবে, যত তাড়াতাড়ি আর কি বাড়ি ফিরবো তত তাড়াতাড়ি কাজকর্মগুলো শেষ করতে পারবো। আবার নাহলে তো অস্মিকে আনতে যাওয়ার সময় হয়ে যাবে। আর এই আমার মেয়েকে দেখো, দাঁড়িয়ে থাকতে থাকতে কে পড়ে যায় আমি না বুঝতে পারি না এই মেয়েটা কি, মানে দাঁড়িয়ে থাকতে থাকতে পড়ে যায়, চলতে চলতে পড়ে যায়, মানে কি বলবো, হাঁটতে হাঁটতে পড়ে যায়। এই সবসময় তো এরকমই করে, তবে আমি ওকে আহা এই সমস্ত কিছু করি না। আমি বলি যে কিছু হয়নি, উঠে পড়ো, ও কিচ্ছু না। ও তার হাসি মুখে আর কি উঠে পড়ে। আমি দেখেছি ওর বাবা থাকলে, ওর বাবা যদি আহা গো পড়ে গেলে কোথায় ব্যথা লাগলো এরকম কোনো কিছু বলে সাথে সাথেই আর কি কান্নাকাটি শুরু করে দেয়। আমি কিন্তু সেরকম করি না। আজকে এখানেই আসবো। আজকেও আমার কপালটা খুব ভালো জানো তো, অস্মিকে বাসে তোলার পরই দেখি একটা লাইন টোটো যাচ্ছে। তো আবার সেই রানিং টোটো থেকে আর কি টোটো ধরলাম। তবে আমার কপালটা আরও কেন এই জন্য ভালো বললাম, প্রত্যেকবারই আমাকে এই লাইন টোটো বা যে সমস্ত টোটো রানিং টোটোগুলো থাকে সেই টোটোয় করে আমি মায়ের মন্দির পর্যন্ত আসি, মায়ের তলা পর্যন্ত। সেখান থেকে আমাকে আবার অন্য টোটোয় করে আসতে হয়। কখনো কখনো টোটো পাই অনেকটা লেট করে, একটু হাঁটতেও হয়। কিন্তু আজকে এই কাকুকে বলা মাত্রই, যে বললাম যে যাবে আমাদের গ্রাম সুলতানপুর, বলা মাত্রই বলে যে ঠিক আছে যাব। মানে একদম অস্মিকে যেখানে আর কি স্কুলের বাসে আমি তুললাম, তো সেখান থেকে একটাই টোটোয় করে একদম পুরো আমি বাড়ি চলে এসেছিলাম। আর রাস্তার অবস্থা দেখো কি রাস্তা খারাপ, বাবারে বাবা। এই রাস্তায় আমি এখন দুবেলা করে যাওয়া আসা করি। স্কুটিতে গেলে এত কষ্ট হয় না যা টোটোতে গিয়ে আর কি অসুবিধা হচ্ছে। খুব কোমরে ব্যথা হয়ে গিয়েছিল। তবে এই কাকুর সাথে গল্প করতে করতে কিন্তু বাড়ি পৌঁছে গিয়েছিলাম। বাড়ি পৌঁছানোর পর আমার সব কিছুই প্ল্যান একদম ওলটপালট হয়ে গিয়েছিল। মানে ভেবেছিলাম বাড়ি ফেরার পর এই কাজগুলো আমাকে আগে করতে হবে, ওই কাজগুলো পরে করতে হবে, কিন্তু সেই মাথা ঠান্ডা আমি আর রাখতে পারিনি। আসলে কি বলতো, আমি যতই ভালো থাকতে চাই আমার মেয়েকে নিয়ে চোখ কান বন্ধ করে, ততই আমাকে কিছু কিছু মানুষ আছে তারা আমাকে ভালো থাকতে দেবে না। মানে আমার ভালো থাকা তাদের সহ্য হবে না। বাড়ি ফেরার পরেই এমন মিথ্যা অপবাদ, মিথ্যা বদনাম, মিথ্যা দোষারোপ যখন সব কিছু শুনতে পাই, তখন নিজেকে স্থির রাখতে না পেরে যখন আমি আমার একরত্তি মেয়ের নামে শপথ করে বলি যে এই জিনিসগুলোর আমি বিন্দু বিসর্গ পর্যন্ত জানি না, আসলে যে জিনিসগুলো নিয়ে আমার ওপর মিথ্যা বদনাম দেওয়া হচ্ছিল সেই জিনিসগুলো আমি চোখে পর্যন্ত দেখিনি, তাতেও তাদেরকে আমি সামলাতে পারিনি। মানে তাদের কথা আমি আটকাতে পারিনি। জানো তো, মানুষের একটা কথা বলে, লোকমুখে একটা কথা প্রচলন শুনে আসছে ছোটো থেকেই, যে যখন নারী পুড়ে ছাই তখন নারীর গুণ গায়। আমাদের জীবনটা কি এরকমভাবেই চলবে? বেঁচে থাকাকালীন শুধু বদনাম পাবো, অপমান পাবো, আবার এমন এমন বদনাম যে বদনামগুলোর মানে সেগুলো এতটাই অকল্পনীয় যে সেগুলো মানুষ চোখে পর্যন্ত দেখেনি। সেই সকাল 9:30 থেকে শুরু হয়েছে রাত 9:30 পর্যন্ত একটার পর একটা বদনাম, একটার পর একটা, মানে এমন এমন কিছু যেগুলোর সম্পর্কে বিন্দু বিসর্গও আমি কিছু পর্যন্ত জানি না। আমার একটাই কথা, যদি আমার নামে যে সমস্ত বদনাম বা যে মিথ্যাচারগুলো দেওয়া হয়েছে বা বলা হচ্ছে তার যদি বিন্দু বিসর্গও আমি জেনে থাকি বা সেগুলোর সাথে যদি আমি এক ফোঁটাও জড়িত থাকি, তাহলে মাথার ওপর ভগবান আছেন যেন আমাকে তার পুঙ্খানুপুঙ্খানুরূপে শাস্তি দেয় বা আমার যেন বিচার করে।
যদি এই সমস্ত কাজের সাথে আমি জড়িত না থাকি বা আমার উপর যদি মিথ্যা বদনাম দেওয়া হয়ে থাকে বা মিথ্যাচার করা হয়ে থাকে, তাহলে যারা মিথ্যা বদনাম দিচ্ছে, যারা মিথ্যাচার করছে, ভগবান যেন তাদেরও সাজা দেয়। ভগবান সবারই, ভগবান তোমারও, ভগবান আমারও। আমার কাছে মিথ্যাচার করে, লোকের কাছে মিথ্যাচার করে, বদনাম করে অনেক কিছুই করা যায়, কিন্তু তার কাছে কোনো কিছুই করা যায় না, কারণ সে আমাকেও দেখছে, সে তোমাকেও দেখছে, সে আমার অন্যায়ও দেখছে, সে তোমার অন্যায়ও দেখছে। তাই কাউকে মিথ্যাচার, মিথ্যা বদনাম করার আগে এতটুকু তো চিন্তাভাবনা করা উচিত যে মাথার উপর একজন দেখছে। কারোর নামে মিথ্যা কথা, মিথ্যা বদনাম বলে দেওয়া খুবই সহজ, কিন্তু তারপর যে ফলটা ভোগ করতে হয়, সেই ফলটা ভোগ করার জন্যও কিন্তু নিজেকে তৈরি থাকতে হয়। আর আমি যদি সত্যি এই সমস্ত কিছু খারাপ কাজ করে থাকি, তাহলে আমাকেও তৈরি থাকতে হবে। আর আমাকে যে সমস্ত কথাগুলো বা যে মিথ্যা বদনাম আমাকে দেওয়া হয়েছে, যারা দিয়েছেন তাদেরকেও তৈরি থাকতে হবে। সবার প্রথমে ভেবেছিলাম বাড়ি ফিরে আমি আগে ওয়াশ করব, ঘর ঝাড় দেব, ঘর মুছবো, এই সমস্ত কিছু করব, কিন্তু এমন একটা বাজে বিশ্রীর সময়ের মধ্যে আমি আটকে পড়ি। তো সেই সমস্ত কাজগুলো করতে গেলে রান্নাটা কমপ্লিট করতে আমার দেরি হয়ে যেত, কিন্তু রান্না তো আমাকে কমপ্লিট করতেই হবে, কারণ আমার মেয়েকে আমাকে আনতে যেতে হবে। আমি সেই ভোর রাত থেকে উঠি, তোমরা সবাই জানো, উঠে আমি আমার মেয়েকে নিয়ে, আমি আমার সংসারের কাজকর্ম নিয়ে ছুটে বেড়াই। আমার এতটুকুও ফুরসত থাকে না যে কে কী করছে না করছে। আমি চোখ উঠিয়ে পর্যন্ত দেখি না যে আমার পাশের লোকটা কি করছে, আমার পাশের বাড়িতে কি হচ্ছে। আমি চোখ উঠিয়ে পর্যন্ত দেখি না, কারণ আমার সময় নেই। কারণ তোমরা জানো আমার একটা একরত্তি ছোট্ট মেয়ে আছে, তাকে টাইমে স্কুলে দিয়ে আসা, নিয়ে আসা, তারপরে আমার একটা ছোট ইউটিউব চ্যানেল আছে, সেখানে ভিডিও এডিট করা, প্রচুর খাটনির কাজ। আমি রাত্রে ঠিকমতো ঘুমাতে পর্যন্ত সময় পাই না। তাহলে যে মানুষটা রাত্রে ঠিকমতো ঘুমানোর সময় পাচ্ছে না, সেই মানুষটা অন্য মানুষের দিকে চোখ উঠিয়ে পর্যন্ত দেখছে না যে তারা কি করছে না করছে। তাহলে সেই অন্যান্য মানুষের আমাকে নিয়ে এত হিংসা কিসের, বা আমার জীবনের প্রতি তাদের এত নাক গলানো কিসের, বা আমাকে আমি জানি না যে আমি কি পাপ করেছি, বা আমি আগের জন্মে কোনো পাপ করেছি কিনা, বা এই জন্মে কোনো পাপ করেছি কিনা, আমি না ঠিক জানি না। কোন পাপের শাস্তি আমি ভোগ করছি আমি জানি না, কোন নরকের মধ্যে আমি বাস করছি আমি জানি না। আর এই নরক থেকে কবে আমাকে ভগবান মুক্তি দেবে বা আমি মুক্তি পাবো আমি তাও জানি না। এত মিথ্যাচার, এত মিথ্যা বদনাম, যেগুলোর সাথে আমি এতটুকুও জড়িত নই, বা যেগুলোকে আমি চোখে পর্যন্ত দেখিনি, কিন্তু চোখে না দেখলেও আমার উপর বলে দেওয়া হচ্ছে, আমার উপর রটিয়ে দেওয়া হচ্ছে যে এই সমস্ত কিছু আমি করেছি, বা আমার দ্বারা এই সমস্ত কিছু কাজকর্ম হচ্ছে। আমি জানি না, আমার মতো অনেক মেয়েই আছে, যখন আমি আমার কথাগুলো আজকে শেয়ার করি, তখন তোমাদের মধ্যে অনেকেই বলে থাকো, তাদের কথাও শেয়ার করো। আচ্ছা, আমি বুঝি না, অনেকে বলে থাকে যে সংসারে কাজকর্ম করলেই সেই মেয়েরা লক্ষ্মী হয়, সংসারে কাজকর্ম করতে হয়, তারা লক্ষ্মীমন্ত বউ হয়। আমরা যারা আছি, আমার মতো অনেক মেয়ে আছে, অনেক বাড়ির বউ আছে, যারা ভোর রাত থেকে উঠে কাজকর্ম করে, কিন্তু তারপরেও তাদেরকে এরকম মিথ্যাচার, মিথ্যা বদনাম সহ্য করতে হয়। আমার এই ভিডিও আমার পাড়া প্রতিবেশী, আমার শ্বশুরবাড়ির গ্রাম, বাবার বাড়ির গ্রাম, সবাই, আমার আত্মীয় স্বজন সবাই আমার ভিডিও মোটামুটি দেখে। তো তারা আজকে আমার এই অবস্থাগুলো সে চাক্ষুষ দেখতে পাচ্ছে, দেখছেও। তা সত্ত্বেও অনেকের চোখে আর কি কাপড় বাঁধা, পট্টি বাঁধা, তারা দেখেও দেখতে পায় না, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু আজ থেকে 20 বছর পর কি 30 বছর পর যখন আমার ভাগ্যের চাকা ঘুরবে, তখনও কি আমি এই বদনামগুলোই পাবো যে তুমি এই, তুমি ওই? তারা কি এই আজকের দিনগুলো মনে রাখবে? আমার মনে হয় না, কারণ মানুষের কথা আমি বন্ধ করতে পারবো না। আর আমি জানিও না আমাকে এই যে মিথ্যা বদনাম বা মিথ্যাচারের মধ্যে দিয়ে আজকে আমাকে পুরো দিনটা যেতে হলো, যেখানে আমি আমার একরত্তিটাকেও আমাকে সামলে সামলে এখন রাখতে হচ্ছে যে আজকে আমার বদনাম হয়েছে, 2 দিন পর আমার মেয়েটাকে যে বদনাম দেবে না, তারও কিন্তু কোনো মানে নেই। তো কীভাবে আমি কি করব আমি সত্যিই বুঝি না। তোমাদের দাদাভাই বাড়িতে 2 দিন ছিল, সেই 2 দিন, এই 1 সপ্তাহ মতো ছিল, সেই সপ্তাহটা আমার যে কী ভালো কেটেছে না। আমি কোনো কানে ভেসে আসা কথাগুলো আসছিল যখন তোমাদের দাদাভাই বাড়িতে থাকছিল না, বাজার এখান ওখান যাচ্ছিল, সেটা খুবই সাময়িক। কিন্তু সেই বলে না, বামুন গেল ঘর আর তুলে নাগল ধর, সেই হচ্ছে আর কি আমার। সেও বাড়ি থেকে বেরিয়েছে, আর সমস্ত কিছু আমাকে সহ্য করতে হচ্ছে। ভগবান আমাকে আরও সহ্য শক্তি দিক, তার মধ্যে থেকে আমাকে মেয়েটাকে
ছেলেটাকেও বড় করতে হবে। আর সময়ের কাঁটা তো মানে ঘড়ি তো আমার জন্য থেমে থাকবে না। আমি মেয়েকে দিয়ে এসেছি, আবার আমার মেয়েকে আনতে যেতে হবে, এই দেখো সময় হয়ে গেছে। বাড়ির সংসারের কাজ খুব দৌড়াদৌড়ি করে, খুব ছোটাছুটি করে সমস্ত কিছু কমপ্লিট করে আবার একটা টোটো আমাকে অশ্মির বাবা বলে দিয়েছিল, তো সেই টোটোয় করে এলাম। আবার স্টেশনের কাছে নামলাম, কারণ এই সময়তেই একটা ট্রেন আছে। ওই যে দূরে যে দুতলা বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওরই সামনে কিন্তু আমি দাঁড়াই। ওখান থেকে আর কি, ওখানেই আর কি বাস আসে। যাবার সময় ওখানেতেই আর কি মেয়েকে তুলেছিলাম। আমাকে করে রাগ করেছে, খুব দুষ্টি করেছে, আমি দুষ্টি একদম হাত আমি করে দিয়েছ একদম হাত কেন কি দুষ্টি করেছো? ও কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, না না ঠিক আছে পড়িয়ে দিচ্ছি। টাটা করে দাও, টাটা টাটা, হ্যাঁ টাটা করে দাও, টাটা টাটা। ও যে টোটো দাঁড়িয়ে আছে, টোটো দাঁড়িয়ে আছে, চলো 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 চলো। হ্যাঁ স্কুল হয়ে আস্তে 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 যখন দুপুরবেলায় মেয়েকে আনতে এলাম তখন স্টেশনের ওখানেতে নেমে পড়েছিলাম। আর স্টেশন থেকে মেয়েকে যেখানে আর কি আনি, মানে বাস যেখানে তার কি নামায় মেয়েকে, তো সেখান পর্যন্ত আমি হেঁটেই এসেছিলাম। তার কারণ ওই যে ট্রেনের প্যাসেঞ্জার ছিল, ট্রেন ধরানোর ব্যাপার ছিল, তারপরে আবার ওখান থেকে ট্রেনের প্যাসেঞ্জার নেবে টোটো। তো বলেছিল যে আমি ঠিক টাইমে চলে আসবো বৌমা, তোমার কোনো চিন্তা নেই। আর ঠিক টাইমেও চলে এসেছিল। অশ্মির এত ঘুম পেয়েছে যে কি বলবো। আজকের পুরো দিনটাই আমার জন্য খুব খারাপ একটা দিন। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই ভিডিওটার মধ্যে তোমাদের যদি এতটুকু কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।